বরিশালের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন দলীয় সভায়। চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ 7 জেলায় বন্যায় 51 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 10 লাখ মানুষ। দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তার অবদান স্মরণ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এইবারে বিস্তারিত। একদিনের সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পথে তিনি বরিশাল যাচ্ছেন। সকালে গুলশানের বাসা থেকে বিশেষ বাসে করে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে পথে জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। বরিশালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সুবিধাভোগীদের মাঝে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। সেই সঙ্গে অংশ নেবেন বিএনপির সাংগঠনিক সভায়। জলাবদ্ধতা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিভাগীয় কমিশনাররা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা, পাহাড় ধসে চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ 7 জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 51 জনের। ক্ষতিগ্রস্ত অন্তত 10 লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। তবে কয়েক জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় শুরু হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটি সড়কে যান চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় জেলা জুড়ে বৃষ্টির দাপটও কমেছে। পানি নামতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে 7.5 লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের সাথে বন্যা দুর্গতদের জন্য কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। দরবার ডুবে গেছে, কোনো নৌকা নাই, কিছু নাই, এরকম হেঁটে হেঁটে 1 কিলোমিটার পর্যন্ত। আমার ঘরে পানি ঢুকি আর আজিও 5 দিন পর্যন্ত কোনো কিছু সরকারের কিছু না হয়। আমাদের বাড়ির চারিপাশে অনেক পানি, কিন্তু আমরা খাওয়ার মতো কোনো পানি পাইতেছি না। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানোদের বিকল্প জায়গায় বসবাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। তারেক রহমানের পক্ষে আমাদের মেয়র থাকেন কিংবা কেউ যদি অসুখ হন, তাহলে তারও চিকিৎসার বন্দোবস্ত যতদিন এখানে থাকবেন আপনারা তার ব্যবস্থা ইনশাআল্লাহ ওনারা করছেন এবং আগামীতেও করবেন। বান্দরবানেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার বিকাল থেকে বৃষ্টি কমায় বন্যার পানি নামছে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সচল হয়েছে। তবে আর্মিপাড়া, শেরিবাংলা নগর, বনানী শামিল ও সাঙ্গু নদীর পাড়া এলাকা এখনও তলিয়ে আছে। বন্যার কিছুটা উন্নতি হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার কারণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। বান্দরবান ও লামা পৌরসভার পক্ষ থেকে ভাউচারে করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে, তবে পানি নামার সাথে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী হাজারো পরিবার। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় 5 দিন পর খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে।
বন্যায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। অন্যদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, ননিয়ারচর উপজেলা পানিতে তলিয়েছে। পানিবন্দী প্রায় 30,000 মানুষ। বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তাই সেনাবাহিনীর সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। কক্সবাজার জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পাহাড় ধস ও পানিতে ডুবে 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। 3 উপজেলার 10টি ইউনিয়নের 50 গ্রামের মানুষ এখনও তীব্র জলাবদ্ধতার মধ্যে রয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া বন্যায় এসব গ্রামের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় নিত্যপণ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দুদফা জানাজা শেষে সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রে শায়িত করা হলো সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। রিপোর্ট আহমেদ সারওয়ারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে ফজরের সময় ইন্তেকাল করেন প্রখ্যাত রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী, সাবেক স্পিকার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁর বয়স হয়েছিল 94 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জন্ম 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স ও এমএ পাশের পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 1961 সালে ব্যারিস্টারি পড়তে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের লিঙ্কনস ইন থেকে বারেট ল করে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। প্রতিষ্ঠা লাভ করেন সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে। জিয়াউর রহমান জাগদল গঠন করলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাতে যোগ দেন। সেখান থেকে বিএনপিতে হন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্বে। পঞ্চম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া ঢাকা 9 আসন থেকে উপনির্বাচনে তিনি জয়ী হন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী করা হয় তাকে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে এবং নবম সংসদে তিনি বগুড়া 6 আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। অষ্টম সংসদে পান স্পিকারের দায়িত্ব। সে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি পি চৌধুরী পদত্যাগ করলে জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রবিবার জোহর নামাজের সময় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় তার সন্তান সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির তার পিতার জন্য সবার কাছে দোয়া চান। সংসদের দক্ষিণ প্লাজায় হবার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংসদ টানেলে বাদ আসর তার দ্বিতীয় জানাজা হয়। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় চিফ হুইপ, সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হয় এই জানাজায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জমির উদ্দিন সরকার সাহেব। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। রাজনীতিটার সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাছে মনে হয় তিনি গণতন্ত্রের ব্যাপার ছিলেন একেবারে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উদ্দেশ্যে আমরা যে আমলগুলো করলাম, পরে তাকে সংসদ ভবন প্রাঙ্গণে
দাফন করা হয়। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উপবিভাগের কার্যক্রমে আধাবেলা বিরতি রাখা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন লড়াই করে গেছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় জীবনে তার যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তাকে হারাতে হলো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও জানান, দেশের রাজনীতি ও আইন অঙ্গনে জমির উদ্দিনের ঋণ কখনো শোধ করা যাবে না। তার মৃত্যুতে দেশ একজন সাদা মনের মানুষকে হারালো বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সুপুজ। 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। এ সময় আদালত প্রাঙ্গণে তার সুটেড বুটেড সফল কর্মজীবনের প্রশংসা করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে, ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান। তিনি অত্যন্ত সিরিয়াসলি তার ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগত যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। সাবেক এই স্পিকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। মজলুমদের প্রতি তার সবসময় সমব্যথী মনোভাবও তুলে ধরেন তিনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। জমির উদ্দিন সরকারের মতো মহান সন্তানকে হারানো রাজনৈতিক ও আইন অঙ্গনের বড় শূন্যতা বলে মন্তব্য করেন তারই চেয়ারে বসা স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পরে ব্যারিস্টার জমির উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংসদে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ব্যারিস্টার জমির উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাকি কার্যক্রম স্থগিত রেখে সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। মোহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মুজিব বর্ষ উদযাপনের নামে স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন মন্ত্রণালয় 982 কোটি টাকা খরচ করেছে। শুধু তাই নয়, শেখ হাসিনার 1 বছরের খাওয়া বাবদ খরচ করা হয়েছে 35 কোটি টাকা। রবিবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে রংপুর 3 আসনের এমপি মাহবুবুর রহমানের বেলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে তদন্ত ও মামলা ছাড়াও সম্পদ জব্দের বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিএনপি সরকার কারোর সঙ্গে কোনো আপোষ করবে না। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান অর্থমন্ত্রী। বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা।
আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। স্বাধীনভাবে দেশে এসে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের অধীনে নির্বাসনে রয়েছেন। এক সরকার আরেক সরকারের কাছে হস্তান্তর করবে, এটি নিয়ম। তাই তাকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা এখন সরকারের কাজ। এখনও কোনো আপিল করেনি শেখ হাসিনা এবং ভবিষ্যতেও করবেন কিনা সেটি জানা নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনা নেতাকর্মীদের উজ্জীবিত করতে কিংবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দেশে আসার বিষয়ে এমন বক্তব্য দিয়ে থাকেন। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা ২১ তারিখ ফরমাল চার্জ দাখিল করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে ২০২৪ সালের ১৩ জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। বড় ধরনের সংঘর্ষ না হলেও আন্দোলনের নতুন কৌশল বিস্তৃত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। রাজশাহীতে রেলপথ অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের সংবাদ সম্মেলন, মামলা ও হয়রানির অভিযোগ এবং সব মিলিয়ে ১৩ জুলাই তৈরি হয় পরবর্তী কয়েক দিনের উত্তাল পরিস্থিতির ভিত্তি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। ১৩ জুলাই সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়। শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আন্দোলন মূলত ক্যাম্পাস ও সড়কে সীমাবদ্ধ থাকলেও রেলপথ অবরোধের মাধ্যমে তা নতুন মাত্রা পায়। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণাও আসে। সমন্বয়কারীরা জানান, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় একই দাবিতে আন্দোলন জোরদার করা হবে। ক্রমেই স্পষ্ট হতে থাকে কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন আর নানাভাবে ভয়ভীতি দেখানো সরকারের মন্ত্রীদের রক্তচক্ষু এসব জুলাইয়ের মাঝামাঝি এসে বাড়তে থাকে। তবে দুর্দমনীয় ছাত্ররা শুধু তাদের অবস্থানে অনড়ি ছিলেন না, আন্দোলনকে বেগবান করতে নিতে থাকেন নানা কৌশল। তাই ১৩ জুলাইকে কোটা সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বরিশালের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন দলীয় সভায়। চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ ৭ জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ। দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তার অবদান স্মরণ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়। এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।